তো রবিবারে একটু বেশি গল্প করার ইচ্ছা নিয়ে এলাম আপনাদের সঙ্গে। দেখুন, আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, সেটা হচ্ছে যে বর্তমানে রাজ্যের পরিস্থিতি আমরা সবাই জানি, এ নিয়ে বিশেষ কিছু বলা মানে সময় নষ্ট করা। তো এই যে পরিস্থিতি বর্তমানে রয়েছে, ভোট আসছে, ভোট চলেও যাবে, তারপর কি হবে? খুব মজার জিনিস। তারপর কি হবে? ধরুন, আমাদের আমরা আমরা ভোটে গেলাম, আমরা ভোট করলাম, ভোট করার পরে দেখা গেল আবার এই সরকারটাই তোলামুলটা ধরুন আবার ক্ষমতায় এলো। যদি এরা আবার ক্ষমতায় আসে তাহলে কি হবে? দেখুন, কি হবে সেটা জানার মানে কি হবে, হতেও পারে, হতে নাও পারে। এটা ভাবার আগে আমরা একটু দৃষ্টিপাত করি সেই দিকে যেটা হবেই হবে। যেটা হবেই হবে সেটা ধরুন, যেটা হবেই সেইটাকে ঘিরেই তো বাদবাকি যেটা হতে পারে তার সম্ভাবনা। তো কোনটা একদম অবধারিত হবে সেইটা যদি আমরা একটুখানি জেনে নিতে পারি বা একটুখানি তার সে বিষয়ে ধারণা করে নিতে পারি, তাহলে কি হতে পারে সেই পরিপ্রেক্ষিতেই তো হবে। কি সেই পরিপ্রেক্ষিতে হতে পারে সেইটা নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি আর কি। আপনারা আমার এই বক্তব্যটা শেষ পর্যন্ত শুনবেন, শুনে স্কিপ করবেন না, স্কিপ করবেন না। হ্যাঁ, যদি কোথাও মনে হয় যে ফালতু বকছি, স্কিপ করে যাবেন। তো যেটা হবে, আমরা যদি সেটাতে দৃষ্টিপাত করি, সেটাকে নিয়ে যদি একটু মাথা ঘামাই, তাহলে আমরা বুঝতে পারবো যে তারপর কি হবে। দেখুন, এখন সবথেকে বড় ব্যাপার যেটা চলছে বাজারে, এসআরআই, এসআইআর। এসআইআর সবথেকে একটা বড় ব্যাপার চলছে, যেটা নিয়ে অশান্তি, দাঙ্গা হাঙ্গামা কিছুই বাকি থাকছে না। কেননা আমাদের সরকার প্রথম থেকেই চেয়েছে যে এসআইআর হবে না, কিন্তু এসআইআর হচ্ছে। এসআইআর হলেই হবে, ওই হবে, সেই হবে, অনেক ধমক চমক হয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম, আপনাদের মনে আছে, যে ধমকিতে চমকিতে কোনো কাজ হবে না, ধমকিতে চমকিতে কোনো কাজ হবে না, এসআইআর হবে, হচ্ছে। তো এসআইআর একটাও নাম বাদ যেতে দেবো না। 58 লক্ষ নাম বাদ চলে গেছে। এখন সেটা একটা তো, আপনারা জানেন কি কাদের ভোটার ছিল তারা, তাদের অস্তিত্ব না থাক, কিন্তু তারা তো ভোট তো দিত। আমাদের এখানে তো 85% ভোট পড়ে, তো তারা তো ভোট তো দিত। তো যাই হোক, এখনো শোনা যাচ্ছে 1,36,00,000 আশেপাশে নাম হিয়ারিংয়ে আসছে, তাদের ভিতর থেকে বাদ যাবে। 30 লক্ষ যাদের ম্যাপিং এ প্রবলেম হয়েছিল, তাদের মধ্যে তাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাদের মধ্যে 7 লক্ষ হিয়ারিংয়ে আসেনি। বুঝুন। তো তাহলে নাম না বাদ যাচ্ছে, এসআইআর হচ্ছে, নাম বাদ যাচ্ছে, কিন্তু রাজ্য সরকার না, আমাদের তোলামূল দল, এরা এসআইআর চায় না। এরা সমস্ত রকম ক্ষমতা, সরকারি ক্ষমতা পর্যন্ত প্রয়োগ করেছে, করেও কিছু করতে পারেনি। এখন মানুষ খেপিয়ে দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি বাজিয়ে এসআইআরটাকে পণ্ড করতে চাইছে। আমার মনে হয় এরা চাইছে ভোটটা দেরিতে হোক, আমরা একটা ইস্যু পাই মনের মতো, তখন আমরা ভোটে যাব, মানে ভোটটা আমাদের ইচ্ছায় হোক, এটা এরা চাইছে। এরা নয়, ইনি আমাদের ইনি চাইছেন, চাইলেই তো হবে না। এখন যেটা হবে সেটা হচ্ছে, দেখুন, এই আইপ্যাকে রেড করা কিন্তু শুধু আমাদের কলকাতায় হয়নি, আপনারা জানেন প্রায় 11টা জায়গাতে রেড করেছিল একই দিনে ইডি, সারা ভারত জুড়ে, এই আইপ্যাকের এই লেনদেন ঘিরে। যাই হোক, তারা দিল্লিতে একজনকে পাকড়াও করেছে, তার নাম হচ্ছে কি যেন, জিতেন্দ্র মেহতা। সে ইডিরই একজন, এই আইপ্যাকের একজন, তাকে মোটামুটি জালে গুটিয়ে নিয়ে এসছে, তার ফোন সিজ করেছে, এবং তার বক্তব্য হচ্ছে, তার উকিলের বক্তব্য হচ্ছে, ওনার ফোন নিলে ওনার ব্যক্তিগত জীবন ইয়েতে হয়ে যাবে, হাত দেওয়া হয়ে যাবে, ব্যক্তিগত জীবনে হাত দেওয়া হয়ে যাবে। সুপ্রিম কোর্ট বলেছে না, সেটা হবে না, আমরা সেই সব ব্যাপারে সতর্ক, যাতে সেসব না হয়, তার জন্য আমরা আছি। এবার তার ফোন ঘাঁটা শুরু হবে, বুঝতেই পারছেন কোন দিকে যাবে। তো আইপ্যাকে 10 কোটি, 20 কোটি, 200 কোটি, 2,700 কোটি, সব ছেড়ে দিলাম। আইপ্যাকে রেড হওয়ার সময় উনি যে কাণ্ডটি ঘটিয়েছেন, তার ফল তো ওনাকে ভোগ করতে হবে, তাই না? শুধু ওনাকে নয়, উনি যেসব সাঙ্গপাঙ্গ নিয়ে গেছিলেন, সরকারি অফিসার সবার এই সমস্যার যারা সৃষ্টি করেছেন, তাদের ফল ভোগ করতে হবে। এটা হচ্ছে স্থির ব্যাপার। আইপ্যাকের যে রেড, সেই রেডে যে ফাইল চুরি, মোবাইল চুরি,
ল্যাপটপ চুরি, গাড়ি গাড়ি এক গাড়ি কাগজ চুরি, সব কিছুর কিন্তু ফল পেতে হবে। এটা হচ্ছে স্থির। এবার দেখুন ভোট আসছে, ভোট চলেও যাবে, কিন্তু এইটা কিন্তু ঘটবে। এটা ভোটের আগে, এই যে ফল ভোগটা, এটা ভোটের আগে হবে না ভোটের পরে হবে, এটা একটা ব্যাপার। তো আমাদের যা পূর্ব অভিজ্ঞতা, আমাদের যেভাবে আইন ব্যবস্থার যে ঢিলেমি, তাতে আমরা ধরতে পারি ভোট ব্যবস্থার পরেই হবে এই ঘটনা। এবার যদি যখনই হোক, ঘটনা যখনই হোক, সাজা যখনই হোক, দেখুন এখানে সরকার এই এর থেকে বেরিয়ে আসার জন্য অরাজকতা তৈরি করার চেষ্টা করবে এবং করছে। দেখুন অরাজকতা সৃষ্টি তো করছে, অরাজকতা চলছে আমাদের রাজ্যে এখন এসআইআরকে ঘিরে। আপনি বলুন, একজন মানুষের ৩৭৯ জন সন্তান ভোটার লিস্টে এসআইআর করতে গিয়ে দেখা যাচ্ছে আসানসোলে। এরপরে তাদের নাম বাদ দিতে হবে না? বাদ দেওয়া যাবে না? একজনের ৩১০ জন সন্তান, তাদের নাম বাদ দেওয়া যাবে না? ১০,০০০ এরকম আছে যাদের ৫০টা বা তার বেশি সন্তান। ১০,০০০। ৮,০০০ এরকম আছে যাদের ১০০ বা ওই আশেপাশে সন্তান। এদের নাম বাদ দিতে হবে না? এসআইআর না করলে এগুলো ধরা পড়তো? সুপ্রিম কোর্ট এইসব দেখে বলে দিয়েছে না, এসআইআর একদম ফ্রেশ করে ভোটার লিস্ট তৈরি করতে হবে। সুপ্রিম কোর্ট বলে যে যার বিরোধিতা করে আমাদের তোলামূল জনগণের পয়সা নষ্ট করে সুপ্রিম কোর্টে কেস লড়ছে যে এসআইআর বন্ধ করো, উল্টে সুপ্রিম কোর্ট বলছে না, এসআইআর করো, ফ্রেশ একদম বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করো। আর ভাইপো বলছে আমরা জিতে গেছি, এরপর আমরা জিতবো, মানে ভোটে আর কি জিতবো, প্রচার করছে। এবং ভাইপো কিন্তু ডিজে বাজানো ইত্যাদি ধমক চমক দেওয়া শুরু করে দিয়েছে। এইগুলো কারা করে? যারা ভয় পায়। যারা ভয় পায় এরা, তারা অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে। ভয় পেয়েছে এরা, বোঝা যাচ্ছে। তো এই অরাজকতা যেটা এরা চাইছে করতে, তার দেখুন অরাজকতা আমাদের রাজ্যে। আপনি যদি শোনেন, আচ্ছা আপনি বলুন তো, এটা ভালো কথা, আপনি বলুন তো, আপনি যদি শোনেন যে আপনার বন্ধু বাজারে গিয়ে এরম চত্থাপ্পড় খেয়েছে, আপনি কি করবেন? আপনি প্রথমে জানতে চাইবেন যে কেন চত্থাপ্পড় খেয়েছে। তারপরে যদি দেখেন সামান্য ঘটনা, আপনি বললেন বাদ দে। তারপরে যদি দেখেন না গুরুতর ঘটনা, আপনি আপনার বন্ধুকে সৎ পরামর্শ দেবেন, এটা করিস না। আপনি কিন্তু যদি খুব গুরুতর ব্যাপার হয়, তখন আপনি আরো ২-৪ জন বন্ধুকে জুটিয়ে নিয়ে যাবেন যে চল তো কি হয়েছে দেখি। এই কিন্তু আপনি দেখুন অপরদিকে আরেকটি সম্প্রদায়, সেখানে একটি ছেলে ধরুন, অন্য সম্প্রদায়ের একটি ছেলে ধরুন কোনো স্কুলে কোনো মেয়েকে টন্টিটকিরি করে ধরা পড়ে ২-৪টে চত্থাপ্পড় খেয়েছে, আপনি দেখবেন ৮ ঘন্টাও লাগবে না, ৫০০ তারই মতন মানুষ এসে হাজির হয়েছে, যারা তাকে টন্টিটকিরি করার জন্য মেরেছে চত্থাপ্পড়, তাদেরকে গলা কেটে নিতে চলে এসছে। আপনি পারবেন? পারবেন না। তো অরাজকতা করার জন্য এদেরকে দরকার, এরাই পারে অরাজকতা করতে। তো এদেরকে অরাজকতা করার জন্য কিন্তু দিদিমণি যখন ইচ্ছাও জানেন দিদিমণি কীভাবে কী করতে হয়, করবেন, অরাজকতা সৃষ্টি করবেন। অরাজকতা ভোটের আগে যদি সুপ্রিম কোর্টের রেজাল্ট বেরোয়, তাহলে ভোটের আগেই অরাজকতা হবে। যদি ভোটের আগে রেজাল্ট না বেরোয়, স্বাভাবিকভাবে ভোট হয়, তাহলে অরাজকতা যেটা এখন চলছে সেটা চলতে থাকবে, এই পর্যায়ের অরাজকতাটা। আর যদি ভোটে আমাদের এবারে দিদিমণি জিতে যায়, যদি ভোটে দিদিমণি জিতে, তাহলে কী হবে? তাহলে চরম অরাজকতা সৃষ্টি হবে। যখন এই গ্রেপ্তারির প্রশ্ন আসবে, আইপ্যাকের কাণ্ডে, কয়লা, বালি, শিক্ষক ইত্যাদি যে কোনো বিষয়ে যখনই কোনো গ্রেপ্তারির পরোয়ানা আসবে, তখন রাজ্যে অরাজকতা সৃষ্টি হবে। আর আমাদের রাজ্যে অরাজকতা সৃষ্টি করা খুব সোজা, কেননা বিশেষ সম্প্রদায়ের মানুষ যখন ৩০% বা তার উঠে গেছে, আমাদের কিন্তু ওই মানে সদিচ্ছা ছাড়া, সরকার এবং প্রশাসনের সদিচ্ছা ছাড়া এই অরাজকতা বন্ধ করার কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা থাকবে না। অতএব সরকারে এমন ব্যক্তিকে চাই যে এই অরাজকতাটা বন্ধ করতে চায়, বা এই অরাজকতা হতে দিতে চায় না, বা এই অরাজকতা দিয়ে সে কোনো ফায়দা পাওয়ার তার কোনো গল্প নেই, এরকম মানুষ, এরকম দল। অরাজকতা কীভাবে সৃষ্টি করবেন আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন। অরাজকতা কীভাবে সৃষ্টি করবেন? অরাজকতা সৃষ্টি করার কোনো ব্যাপার না। যারা আজকে যেসব মোল্লা মৌলবীরা আজকে বলছে যে দিদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা কিন্তু বলছে না তাদের সঙ্গে কী বিশ্বাসঘাতকতা করেছে।
বলছে না। আপনি জানেন মুসলমান বলছে আমাদের বঞ্চনা হয়েছে, আমাদের প্রতি অবিচার হয়েছে। কি হয়েছে জানেন? একটা আমি জানি, আপনিও জানেন, সেটা হচ্ছে ওয়াকফের ব্যাপারে দিদি এদের সঙ্গে একদম অন্যায় করেছে, একদম বিশ্বাসঘাতকতা করেছে, বড় বিশ্বাসঘাতকতা করেছে। আর কিছু জানেন? না। কিন্তু যদি দেখা যায় যে অরাজকতা মানে কি, আমি এখান থেকে বলে দেবো ইনশাল্লাহ যে বেরিয়ে পড়তে হবে লাঠি ঠ্যাঙা নিয়ে, আমার লোকজন আছে সে বেরিয়ে পড়বে, তার বদলে আমি হয়তো কিছু পাবো বা পাবো না আমি জানি না। যারা বেরিয়ে পড়বে তারা পাবে, তারা জানে আমরা বেরিয়ে পড়বো, আমরা ভাঙচুর লুটপাট করবো, আমরা টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নিয়ে আসবো, আমরা বাইক নিয়ে আসবো, টিভি নিয়ে আসবো, ফ্রিজ নিয়ে আসবো, বাইক নিয়ে আসবো, আর কি চাই? অরাজকতা হবে। এইটা ইডি ভালো করে জানে। দেখুন, ইডি এসছিল, ইডির একদম টপমোস্ট ব্যক্তি, কি যেন নবীন, নামটা ভুলে গেলাম, কি নাম নবীন, তিনি এসেছিলেন। তিনি এমন মানে ব্যক্তির সঙ্গে মিটিং করলেন, যেতে বোঝা যাচ্ছে যে রাজ্যে একটা বড় কিছু হতে চলেছে। তো এইবার যদি ধরুন অরাজকতা এরকম সৃষ্টি হয় আর আমাদের ক্ষমতায় যদি ইনি থাকেন, তাহলে আমাদের কি দুর্গতি হবে আপনারা বুঝতে পারছেন। কিন্তু ভোটের আগেই হয় বা ভোটের পরে ইনি থাকতে হয়, কি হবে বুঝতে পারছেন। তার জন্য এসআইআরের বিরোধিতা, তাতে ফল না পাওয়া, সেখান থেকে অরাজকতা সৃষ্টি করে এসআইআরকে আটকানোর চেষ্টা সুপ্রিম কোর্টে পারছে না, অরাজকতা সৃষ্টি করে এসআইআরকে আটকানো, ভোট পিছিয়ে দেওয়া, যাতে আমি সময় পাই, আমি যাতে সুযোগ পাই, এমন একটা ইস্যু পাই যে ইস্যুটাকে আমি ভাঙিয়ে ভোট বৈতরণীটা পার হতে পারি। কিন্তু সেটা হচ্ছে না, সেটা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যার জন্য উনি চাইছেন কমসে কম আমাকে গ্রেপ্তারটা করো, কমসে কম আমাকে গ্রেপ্তারটা করো, আর যদি তাও না করো কমসে কম রাষ্ট্রপতি শাসন টাসন করো। কিন্তু সেটাও হচ্ছে না, কেন্দ্র সরকার সেটাও করছে না, কোনো সুযোগ দিতে চাইছে না ভদ্রমহিলাকে। অনেকে বলছেন সেটিং টেটিং ইত্যাদি, তা কিন্তু নয়। উনি কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে কোনো ভিকটিম কার্ড খেলার সুযোগই দিতে চাইছে না। কেননা রাজ্যের মানুষ মানে স্থির করে নিয়েছে যা করার, কিন্তু তারা ভোট বুথ পর্যন্ত পৌঁছানো, এটা একটা বড় ব্যাপার। সেইটাকে কি করে ঠিক করা যায় সেদিকটা নিয়ে হয়তো ভাবছি, ইলেকশন কমিশন হয়তো ভাবছি। কিন্তু আমার এখনও মনে হয় না 365, 356 এসবের গল্প যাবে। যদি যায় ভালো, আমি বলবো যদি যায় ভালো। দেখুন কি করলো, সেনাকে জড়িয়ে দিল এসআইআর এর সঙ্গে। কমান্ড্যান্ট বিজেপি করছে, এসআইআর করছে, কারণ ওরাও রাজ্যপালের কাছে গেছে, সেনাবাহিনীর তরফ থেকে রাজ্যপালের কাছে গেছে, নিশ্চয়ই তাদের কোনো এই নিয়ে বক্তব্য আছে। কিন্তু কেন হঠাৎ করে সেনাকে কেন জড়াতে যাওয়া? দেখুন, অরাজকতা হলে সেনা নামবে, সে 356 হোক, 55 হোক, যাই হোক, সেনা কিন্তু নামবে। যেমন মুর্শিদাবাদে কিন্তু সেনা রয়েছে, আপনারা জানেন। মুর্শিদাবাদ কিন্তু সেনা আছে বলে কিছু হচ্ছে না, আপনারা এটা জানুন। মুর্শিদাবাদে এখন বেশ কয়েক কোম্পানি সেনা আছে বলে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস বা চন্দন দাসের মতো ঘটনা আর ঘটছে না। তা না হলে এতদিন অনেক কিছু ঘটতো। এই যে মুসলিমরা একটা তুলামূল বিরোধী ভাব দেখাচ্ছে, তার কারণ এটাও হতে পারে, যে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বাঁচতে। দেখুন, আমি ওদের দলে নেই এটা বোঝাতে। আর সেনার প্রতি দেখুন একটা মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি করে দেওয়ার চেষ্টা, সেনার প্রতি মানুষের মনে একটা বিরূপ মানসিকতা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা, যেটাকে ভাঙিয়ে অরাজকতা হলে যখন সেনা নামবে, সেই সেনাকে যেন মানুষ ঘৃণা করে, সেই সেনাকে যেন মানুষ সন্দেহের চোখে দেখে। এগুলো পলিটিক্স। তারপর দেখুন, গ্রেপ্তারি চাইছে, ভিকটিম কার্ড খেলতে পারবে, গ্রেপ্তারি চাইছে, হচ্ছে না। রাষ্ট্রপতি শাসন চাইছে, ভিকটিম কার্ড খেলতে পারবে, হচ্ছে না। তাহলে কি করা যায়? এদের কিছু করার নেই, ভোটের অপেক্ষা। তাই বলছি, এরা যেন কোনোভাবেই মানে কোনো অক্সিজেন না পায়। এরা যদি দাঙ্গা অরাজকতা সৃষ্টি করতে পারে, তাহলে অক্সিজেন পেয়ে রাস্তা খুঁজবে। কিন্তু সেটা আমরা হতে দেবো না। কেন হতে দেবো?
হিন্দু মুসলমানের কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই। কেন একটা বদ মেয়ে মানুষের ইচ্ছা পূরণ করতে আমরা আমাদের ক্ষতি করব? হিন্দু মরবে, মুসলিমও তো মরবে, হিন্দু মরবে, মুসলিম মরবে, কেস কাছারি আদালত হবে, জেল হাজত হবে, আমরা সবাই কেন যাব? আমার তো মনে হয় না কোনো মুসলমান বা কোনো হিন্দু এই উস্কানিতে পা দেবে। যদি দেয়, বড় সব থেকে জীবনে বড় ভুল করবে, সব থেকে বড় ভুল করবে। যাই হোক, আমাদের রাজ্যের উপায়টা কি? দেখুন, 50 বছর ধরে আমাদের রাজ্য কেন্দ্রের বঞ্চনার গান গেয়ে গেয়ে কাটিয়েছে। কেন্দ্রের দিকে দোষ চাপিয়েছে, কেন্দ্রের দিকে। কেন্দ্রের যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্পগুলোকে রূপায়িত হতে দেয়নি, বামফ্রন্ট দেয়নি। বামফ্রন্ট কেন্দ্রের প্রকল্প রূপায়িত হতে দেয়নি, কিছু কিছু হতে দিয়েছে, সেও মানে খুব নগণ্য, মানে ব্যাপক হারে যে কেন্দ্র প্রকল্প রূপায়ণ বামফ্রন্ট কোনোদিন করেনি। তারাও কেন্দ্রের বঞ্চনা, বামফ্রন্টের এই ছিল, এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয়-ছয় করা, সিএজির রিপোর্টের সেসব আমরা খবরের কাগজে দেখতে পেতাম কীভাবে নয়-ছয় করেছে। হিসাব দিত না কোনোদিন, কোনো অর্থবর্ষের হিসাব বামফ্রন্ট দিত না, সিএজি চেয়ে পেত না, কেন্দ্র চেয়ে পেত না, ওইভাবে টাকা দেয় না। টাকা দেবে কেন? টাকার হিসাব দেবে না, টাকা দেবে কেন? আর সেই ট্রেডিশন এরাও চালিয়ে চলেছে, সেই হিসাব না দেওয়ার ট্রেডিশন। আমরা টাকা নিয়ে নয়-ছয় করবো, তোমরা টাকা দেওয়ার মালিক টাকা দেবে, তোমাদের হিসাব চাওয়া কাজে। খেতে দিতে পারে না কিল মারার গোসাই, না ভাত দিতে পারে না কিল মারার গোসাই, শুনেছেন না ডায়লগটা? এইভাবে কেন্দ্রের বিরোধিতা করে, কেন্দ্রের বঞ্চনার গান গিয়ে 50 বছর আমাদের কেটে গেছে। আমাদের একে একে শিল্পে প্রথম সারির রাজ্য হয়ে আমরা এখন শিল্পের তলানিতে চলে এসেছি। বামফ্রন্ট আমল থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত শিল্প পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। এই সরকার আমলে 6000-এর উপর শিল্প বিদায় নিয়েছে। শিল্প মানে একটা ধরুন ব্রিটানিয়া কোম্পানি, অনেকে বলে কোথায় শিল্প কাজ করে, আমি একটাই উদাহরণ দিই, ব্রিটানিয়া বিস্কিটের যে কোম্পানি তারতলাতে কলকাতায় ছিল, সেটা তো চলে গেল আমাদের চোখের সামনে এই কিছুদিন আগে, বিহারে চলে গেল, পাটনায় চলে গেল। এখন যে আমরা ব্রিটানিয়া বিস্কুট খাই আর পাটনা থেকে আসে। তো শিল্প হওয়া দূরের কথা চলে যাচ্ছে, আর আমরা কেন্দ্রের বঞ্চনা কাছে, কেন্দ্রের যেসব প্রকল্প, রেলওয়ে বলুন, মেট্রো বলুন, জমি জটে সেসব আটকে রেখে দেওয়া। মেট্রো হলে কার উপকার হবে? আমাদের উপকার হবে, পশ্চিমবঙ্গের জনগণের উপকার হবে। সেই মেট্রো আটকে রেখেছে জমি জটে। তাও অনেক বলে কয়ে দক্ষিণেশ্বরের দিকটা খুলল, এদিকে আবার খুলছে এই শিয়ালদা, এদিকে এগুলো তো যেগুলো অসুবিধা নেই খুলছে, কিন্তু মাঝখানে এগুলো আছে। তো কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে পশ্চিমবঙ্গের, দেখুন উড়িষ্যা, বিজু পট্টনায়ক, তার ছেলে, নবীন পট্টনায়ক একসময় এনডিএতে ছিল, তারপর আর ছিল না, অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিল, ব্যাস, তারপর আর নেই। নবীন পট্টনায়ক আলাদা একা, সে উড়িষ্যার ভোল পাল্টে দিল। যে উড়িষ্যা একটা পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে ছিল, সে এখন প্রথম সারির রাজ্য, ভোল পাল্টে দিল কেন্দ্রের সহযোগিতায়। যাই হোক, কেন্দ্রের সঙ্গে সে একটা আন্ডারস্ট্যান্ডিং করে, বন্ধুত্বপূর্ণ একটা ইয়ে রেখে যে চলে, এবং সে রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলে গেল। তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সেখানে তো বিজেপি সরকার ছিল না, এখনও নেই, এখনও তার ডেভেলপমেন্ট অব্যাহত আছে, কেন? কেন্দ্রের সঙ্গে সহযোগিতা। তামিলনাড়ুও তাই, কেরালাও তাই। একমাত্র স্টেট হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ, আর এখন আরেকটা স্টেট ঠিক এইভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের খুব অবস্থা খারাপ। এই আমাদের রাজ্য আমরা 50 বছর ধরে দেখছি কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে আমাদের আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসছে। তো কেন্দ্রের সহযোগিতা দরকার। কেন্দ্রের যদি সরকার বিজেপি রয়েছে, আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার হয়, তাহলে তো কোনো বাধাই থাকবে না উন্নয়নের। 10 বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, আমি আপনাদেরকে নিশ্চিত আমার দিতে পারি, 10 বছরে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে। কিন্তু যদি কেন্দ্রে যদি বিজেপি ছাড়া যদি অন্য সরকার যদি রাজ্যে যদি অন্য যে কোনো সরকার হয়, তারা যদি কেন্দ্রের সঙ্গে একটা বোঝাপড়া রেখে চলে, তাহলেও ধীরে হলেও তো উন্নতি হয়। কিন্তু চুরি করব, ডাকাতি করব, লুটপাট করব, এইভাবে তো সরকার চলে না। তাহলে তোমাকে কেন কেন্দ্র তোমাকে টাকা দেবে? লুটপাট করতে টাকা দেবে? কেন দেবে? কোনো দরকার নেই। ঠিক করছে, আমরা কষ্ট করছি, আমাদের কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু ঠিক লুট করছো, তোমরা কিন্তু লুট থামাওনি। ঠিক আছে, এইভাবে আমি দেখতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে এদেরকে
আর চলতে দেয় কি না। তবে এরা থাকতে থাকতে যদি এই গ্রেপ্তারি হয়, বিশাল অরাজকতা হবে, তা নাহলেও হবে, কম হবে। এই লক্ষ্মীর ভাণ্ডার, এই উন্নয়নের পাঁচালি যাচ্ছে, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, নিচে রাস্তা দিয়ে যাচ্ছে। যাই হোক, এরা যদি ক্ষমতায়, ধরুন এরকম হলো যে সবই হলো, এসআইআর হলো, ভোটও হলো, ভোটে যদি এরা জিতে যায় তাহলে কি হবে? ভোট তো হবে, ভোটের ফলাফল বেরোবে নিশ্চিত। এবার যদি জিতে যায়, যদি, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে আর থাকতে পারবো না। 2021 সালের ভোটের পরে যে অরাজকতা আপনারা দেখেছেন, তার 50 গুণ অরাজকতা শুরু হবে আমাদের রাজ্যে। আমাদের মতন মানুষরা এ রাজ্যে বসবাস করতে পারবে বলে আমার মনে হয় না। আর রাস্তায় বেরোনো দায় হবে, বাড়িতে থাকা দায় হবে, জীবন জীবিকা সব 12টা বেজে যাবে, 12টা বেজে যাবে। আর এরা যদি বিদায় নেয় তাহলে অরাজকতা হবে না, বিন্দু মাত্র অরাজকতা হবে না। লিখে রাখুন আপনারা। এরা যদি ভোটে হারে, 26-এ ভোটে যখন রেজাল্ট বেরোবে, তখন এরা ঠিক 12টার মধ্যে দেখবেন যে যার বাড়িতে ঢুকে গেছে, কেউ বাইরে নেই। ঠিক 12টার মধ্যে, আমি আপনাদের আজকে বললাম, আপনারা সেদিনকে মিলিয়ে নেবেন। যখন দেখা যাবে এরা ক্ষমতার ধারে কাছে পৌঁছচ্ছে না আর উপায় নেই, তখন ওরা 12টা, 12:30টার মধ্যে বোঝা যায়। একে একে নিবিচে দেউটি, তখন এরা বলেছিলাম না, ইঁদুরের মতো গর্তে ঢুকে যাবে, গর্তে ঢোকা শুরু করবে। মিলিয়ে নেবেন। আমি আজকে বললাম, আজকে বোধ হয় 25 তারিখ জানুয়ারির, মে মাস আর বেশি দেরি নেই, মিলিয়ে নেবেন। জানি না ভোট কবে হবে, ভোট কবে হবে তবে এটা জেনে রাখুন, এসআইআর সম্পূর্ণ না হলে ভোট হবে না। তাতে যদি রাষ্ট্রপতি শাসন হবে, আর যদি এসআইআর ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয়, এরা ক্ষমতায় ফিরতে পারবে না। এটা এরা সব থেকে ভালো জানেন, তাই এরা এত লাফালাফি করছে। আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা চুপচাপ থাকুন, স্থির থাকুন, ধীর থাকুন, ভোটের সময় ভোটটা দিন। আপনি দেখুন, অন্য সম্প্রদায়ের মানুষরা 90% ভোট করে, তাদের 90% মানুষ ভোট দেয়, আর আমাদের 65%। জানেন কেন এটা করবো? আমরা 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 65% নয়, আমরা 100% ভোট করবো। 100% আমরা গিয়ে ভোট দেবো। এই সরকার পাল্টাতে বাধ্য, শুধু ভোটে বাধ্য। এর আগেও যতই জলমেশা আঘাত যাই করবো বা সুযোগ ছিল, আমরা ভোট দিই। তবে এবার এসআইআর হচ্ছে, ভুয়ো ভোট বাতিল হয়ে যাচ্ছে, বিরাট বড় সুযোগ এদেরকে, মানে মানে যাতাভাবে হারানোর সুযোগ এসছে, যাতাভাবে হারানোর সুযোগ এসছে। এই সুযোগটা হাতছাড়া করবেন না, এই সুযোগটা হাতছাড়া করবেন না।